আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টাইগারদের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। নিয়ন, ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য, কারণ আসরে টিকে থাকতে হলে আজকের ম্যাচটা জিততেই হবে। আপনি জানেন যে দেশ ছাড়ার আগে টাইগাররা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে, সেই স্বপ্ন এখন অনেকটাই ধূসর। কাগজে কলমে কিছুটা টিকে আছে, তবে সেটাও টিকে থাকতে হলে আজকে কিন্তু বাংলাদেশকে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শারজার আজকের ম্যাচটি যদি বাংলাদেশ পা পিছলায় তাহলে কিন্তু আসর একেবারে শেষ, সেটা বলেই দেওয়া যায়। অর্থাৎ বাকি দুটো ম্যাচ থাকবে, সেটি আসলে সান্ত্বনার একটি ম্যাচ যদি জিততে পারে আর কি বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের আশা হচ্ছে তাদের অতীত পরিসংখ্যান। আপনি জানেন যে ক্যারিবিয়ান মাটিতে, আমেরিকায়, বাংলাদেশে যতবারই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, কখনো না কখনো সেখান থেকে আসলে জয় পেয়েছে। এখন পর্যন্ত 12 বারের দেখায় কিন্তু 5 বার বাংলাদেশ জিতেছে। তো এই পরিসংখ্যানটাই আসলে বাংলাদেশকে মূলত আত্মবিশ্বাস যোগাচ্ছে। গতকাল প্রেস কনফারেন্সে নুরুল হাসান সোহান এসেছিলেন, তিনিও বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাপারটাই আসলে তাদেরকে অনেক বেশি বুস্ট আপ করছে, যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের রেকর্ডটা ভালো। অন্যান্য দলগুলোর বিপক্ষে যখন একটা বাকেট লিস্ট করা হয়েছিল বিশ্বকাপে আসবার আগেই, যে কাদেরকে বাংলাদেশ হারাতে পারবে, কাদের পক্ষে ফাইট করা সম্ভব, সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজের নামটা শুরুতেই ছিল। কারণ ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ স্বাভাবিক সবসময় আর কি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা করা যায়। তবে টি-20 সামর্থ্যের হিসেবটা যদি করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ আসলে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজে যে ক্রিকেটাররা আছেন তারা বেশিরভাগই আসলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ঘুরে ঘুরে খেলেন, এবং তারা টি-20-র একেবারে হটকেক ক্রিকেটার বলা যেতে পারে। কাইরন পোলার্ড আছেন, ক্রিস গেইল আছেন, ডুয়েন ব্রেভো আছেন, তারা আসলে সবাই টি-20-র এক একজন মাস্টার বলা যেতে পারে। তো তাদেরকে আটকাতে হলে বাংলাদেশের গেম প্ল্যানে কিছু চেঞ্জ আনতে হবে। শারজার ছোট মাঠ, তাদেরকে আটকানোটা বেশ টাফ। আমরা জানি শারজার এক পিচ থেকে একদিকের দূরত্ব মাত্র 56 মিটার। তো সেই জায়গা থেকে চিন্তা করলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাড হিটগুলো আসলে 6 হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তাদের এই পাওয়ার হিট আটকাতে হলে বাংলাদেশকে আজকে তাদের গেম প্ল্যানে বদলাতে হবে। তবে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনবে কিনা সে ব্যাপারে এখনও কোনো আভাস মেলেনি। তবে হয়তোবা আর ম্যাচের বাকি আরও কিছুক্ষণ, তারপরেই তো আসলে জানা যাবে যে ম্যাচে আদৌ কোনো পরিবর্তন আসছে কিনা। তবে সবারই ধারণা বা সবাই প্রত্যাশা করছেন অন্তত একটি পরিবর্তন যেন আসে। আপনিও জানেন সেটিকে, মানে লিটন দাসকে নিয়ে আসলে এত সমালোচনা হচ্ছে, সবাই চাচ্ছেন লিটন দাসের এই ব্যাট ফর্মের কারণে লিটন দাসকে যেন কিছু হয় অন্তত 2-1টা ম্যাচ অফ করা হয় তার নিজের ভালোর জন্য, তাকে যেন চিন্তা করবার সুযোগ দেওয়া হয় কোথায় ভুল হচ্ছে, কি ভুলগুলো তাকে শোধরাতে হবে। আর বাকি ব্যাটসম্যান বা বোলারদের কথা যদি বলেন, সবাই বেশ ভালো ছন্দে আছে, মাঝে মাঝে ক্লিক করছেন, মাঝে মাঝে ক্লিক করছেন না। তবে সেটা অন দ্য গিভেন ডে আসলে মাঠে পারফরমেন্সটাই যদি ভালো করতে পারেন, বাংলাদেশ যে কতটা বিধ্বংসী হতে পারে, প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হতে পারে, এটা তো বাংলাদেশ সবসময় দেখিয়েছে। এখন দর্শক সমর্থক এখানকার যারা আছেন সবারই আসলে এটাই আশা যে বাংলাদেশ আসলে নিজেদের এই ফাইট ব্যাকটা করবেন, পাওয়ার ব্যাক করে আসতে পারবে। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সব শেষ। সহকর্মী নিয়ন মোহাইমিন দুবাই থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন টাইগারদের সবশেষ খবর। কিছুক্ষণ পরেই তো সুপার 12-এর বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাথিরা জাকির। জেসি, আপনাকে স্বাগত। আমরা আসলে নিয়ন মোহাইমিনের তিনি যুক্ত হয়েছিলেন, কিন্তু তার আগে আমরা তার ম্যাচ প্রিভিউটা দেখছিলাম। শেষ তিনি যেটি বলছিলেন অন ক্যামেরায় যে আহত বাঘের থাবা, সেটা আসলে ঠিকভাবে পড়বে কিনা। বাঘ তো আসলে আহত এই মুহূর্তে। আহত আমরা প্রথম ম্যাচে হয়েছিলাম স্কটল্যান্ডের সাথে, তারপরে সেই থাবাটা দিয়েছিলাম, কিন্তু আবারও আহত হয়ে গেছে মূল পর্বে এসে। নিশ্চয়ই এটা হচ্ছে সবথেকে বড় সময় এবং এটাই শেষ সময়। আজকের ম্যাচটা ডু অর ডাই। আজকে যদি আপনি ওয়ার্ল্ড কাপে টিকে থাকতে চান, আপনার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চান, নিশ্চয়ই আজকে জিততে হবে। আর একটা ব্যাপার রয়েছে, আজকে সুযোগও বাংলাদেশের সব থেকে বেশি, কারণ আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি, বাংলাদেশ 5-এ রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 6-এ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজও দুটো ম্যাচ হেরেছে, বাংলাদেশও হেরেছে। রান রেট ওয়েস্ট ইন্ডিজের আরও খারাপ। সেই হিসেবে বাংলাদেশ বেটার পজিশনে রয়েছে উইন্ডিজের সাথে। আর আজকে যেটা বললাম যে ডু অর ডাই ম্যাচ, আজকেই আপনার মানে আজকে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কি দেশে ফেরত আসবে নাকি অ্যাটলিস্ট স্বপ্নটা জিয়ে রাখবে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সবসময় যখন এরকম সিচুয়েশনে পড়েছে, একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, সেখান থেকে ফেরত এসছেন। আজকে আমার মনে হয় যে সেটাই আসার একটা সুযোগ রয়েছে। সেই জায়গায় পরিসংখ্যানের যে বিষয়টি উঠে আসছিল আসলে, যে ক্যারিবিয়ানদের সঙ্গে আমাদের যেটি রয়েছে, ধরেন ট্র্যাক রেকর্ড, তো সম্প্রতি যে ট্র্যাক রেকর্ড সেটা তো আমাদের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গেও ভালো, মানে উইকেটের সেট নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, পুরনো কথাগুলো আনতে চায় না সামনে। কিন্তু আমরা যদি উইন্ডিজের সঙ্গে দেখি পরিসংখ্যানগুলো, সেটা কিন্তু আমাদের নিজেদের মাটিতে, তাদের মাটিতে, কিংবা যদি নিউট্রাল ভ্যানু হয় সেখানেও কিন্তু একটা ট্র্যাক রেকর্ডটা ভালো। রেকর্ডে আমাদের 5টা জয় আছে, তাদের 6টা জয়, একটা পরিত্যক্ত ছিল। তো
সেই জায়গা থেকে আসলে কিছুটা আত্মবিশ্বাস তো নিশ্চয়ই পাবে বাংলাদেশ। না, অবশ্যই আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। সব থেকে বড় কথা, উইন্ডিজ ভালো টিম বাট আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ এতটাও আনপ্রেডিক্টেবল না যে হঠাৎ করে খুব ভালো খেলে, হঠাৎ করে খুব খারাপ খেলে। বাংলাদেশ কিন্তু একটা লেভেলে থাকে যে এখান থেকে হয়তো বা একটু খারাপ খেলবে বা এখান থেকে একটু বেশি খেলবে, বাট আমরা প্রেডিক্ট করতে পারি অ্যাটলিস্ট বাংলাদেশ কত দূর খেলবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আপনি প্রেডিক্ট করতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ যেদিন ভালো খেলবে 220-30 হয়ে যেতে পারে, আবার যেদিন খারাপ খেলবে সেটা আমরা প্রথম ম্যাচে দেখেছি 55 করেছে। সো উইন্ডিজকে আসলে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারেন না, এবং এই ব্যাপারটা খুবই ভালো একটা ব্যাপার যে এই ধরনের দলগুলো বেশিরভাগ সময়ই খারাপ করে, ভালো করে খুব কম সময়ে। কারণ আপনার দলে যখন একসাথে অনেকগুলো সুপারস্টার রয়েছে তখন কিন্তু সবাই চিন্তাই করেন যে না আমি ঠিক আছে, আমি না থাকলে কি হবে, এরপরে গেইল হয়তো বা থাকবে, লুইস ভাববেন যে গেইল আছে, গেইল ভাববেন পোলার্ড থাকবে, এরকমটাই কিন্তু হয়। কিন্তু আপনি বাংলাদেশ টিমের যদি দেখেন, বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হয়। নাইম শেখ কিন্তু এখন ভাবেন যে হ্যাঁ আমি আউট হয়ে গেলে কি হবে, লিটন তো ভালো করছে না, সাকিব ঠিক আছে যে সাকিব আল হাসান ইয়ে করবে, সাকিব কিন্তু ভাবছে যে আমি আউট হয়ে গেলে কিন্তু আরেকটা ব্যাটসম্যান চলে গেল, মুশফিকের উপর প্রেশারটা চলে আসছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দায়িত্ব নিয়ে খেলে বাংলাদেশ টিমের, যদিও সবাই সফল হতে পারে না, বাট আমি নাইমের কথা বলবো, মানে ছেলেটা অসাধারণ দায়িত্ব নিয়ে খেলছে। 2টো ম্যাচে সেট হয়েছে, 2টো ম্যাচেই কিন্তু লম্বা স্কোর করেছে। এরকম দু একজন আমাদের দরকার যে আরো দায়িত্ব নিয়ে যেন খেলতে পারে। সেই জায়গাতে আজকে আমরা দেখলাম যে প্রথম যে সুপার 12 ম্যাচ ছিল সেই একই গ্রাউন্ডে এবং খুব সম্ভবত একই পিচেই খেলা হবে, একই উইকেটে খেলা হবে, কেননা আমরা গতকালকে দেখছিলাম যে ওই পিচটাই কিন্তু রোল করা হচ্ছিল। তো সেই জায়গা থেকে উইকেটের কন্ডিশনটা বাংলাদেশের জন্য এখন কিছুটা মানে পরিচিত, কারণ প্রথম ম্যাচে সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে 140-150 উইল বি পার স্কোর, কিন্তু 171 করেও আসলে আমাদের বোলার এসে ডিফেন্ড করা কঠিন হয়ে গেছে। সেখানে কিছু ইভেন নট ছিল, লিটনের ক্যাচ মিস দুটো, কিন্তু তারপর উইকেট সম্পর্কে একটা ধারণা, সেটা তো একটা বাড়তি লিভারেজ দেবে বাংলাদেশকে। না, তা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা বাড়তি পাওনা রয়েছে যে উইকেট। সবথেকে বড় কথা হচ্ছে এই উইকেটে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, সেই কনফিডেন্সটা কাজে লাগবে। যে আছে না, নতুন উইকেটে গেলে ব্যাটাররা একটু চিন্তা করে যে হ্যাঁ এই উইকেটটা কেমন হবে না হবে, বাট আগের উইকেটে যেহেতু ভালো রান পেয়েছে, নিশ্চয়ই যারা রান পেয়েছে তাদের কনফিডেন্স লেভেলটা আরও ভালো থাকবে যে না এই উইকেটটা অ্যাটলিস্ট আর যাই হোক উল্টো পাল্টা কোনো বলের বিহেভ কলাপস করবে না। তো আমার মনে হয় যে প্রথম থেকে পজিটিভ ক্রিকেটটা খেলবে বাংলাদেশ। একটা ব্যাপার যেটা শারজা মাঠটা ছোট, উইন্ডিজ ব্যাটাররা একটু বড় শট খেলতে ভালোবাসেন, সেটা যদি আসলে হয়, একটা দিক অবশ্য ছোট। তবে আরেকটা ব্যাপার বলতে চাই, গতকালকে যখন অস্ট্রেলিয়া ক্রিকেটটা খেলেছে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, আমরা কিন্তু দেখেছি 6 খুবই কম হয়েছে, সেখানে 4 হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, এবং এক একটা রানের জন্য কিভাবে তারা দৌড়াচ্ছিলেন সেটা দেখে যদি শেখা যায় তাহলে নিশ্চিত আমার বলবো যে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কারণ উইন্ডিজ ব্যাটাররা কিন্তু সবসময় 6-এর উপর ভরসা বেশি করেন, মানে প্রত্যেকটা ব্যাটসম্যান 2-1 ছাড়া। কিন্তু বাংলাদেশে কিন্তু সেই ব্যাটাররা রয়েছে যারা 6-এর উপর ভরসা করবেন না, তারা সিঙ্গেল খেলবেন, ডাবল খেলবেন, 4 নেবেন এবং যেটা 6-এর 6 হবে। তো এদিক দিয়ে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো যে অ্যাটলিস্ট মানে 6 মারার যদি জোর করে ট্রাই না করে তাহলে কোনো ব্যাটিং কলাপস করবে না। একই সঙ্গে যেটি বলছিলেন যে সিঙ্গেলসগুলো নেয়া বা সিঙ্গেলস বের করা, অনেক সময় দেখা যায় যে একটা আপনার কঠিন বল আসলে সেটাকে সিঙ্গেলস কোনোভাবে ঠেলে দিয়ে একটা সিঙ্গেল বের করা, কিংবা সিঙ্গেল যেটা কিছুটা ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ডাবল করে ফেলা। তো সেই যে রানিং বিটুইন দ্য উইকেটে বাংলাদেশের আমরা রিসেন্ট বিশেষ করে এটা কি চাপের কারণেই তো ছিল, আফিফ লাস্ট ম্যাচে যেভাবে রান আউট হলো না, আসলে ডাবল ছিল, মাহমুদুল্লাহ আসলে কি কারণে হেজিটেশনটা হলো, রান আউটটা হয়ে গেল, আজকে সেই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি হবে? না, অবশ্যই আমরা ওই একটা ইনসিডেন্স ছাড়া যদি আমরা এর আগের ম্যাচটায় বলি, শ্রীলঙ্কার সাথে অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট ছিল, সিঙ্গেল রানগুলো নিয়েছে যেটা নেয়ার, ডাবল রানগুলো নিয়েছে, সেটা সব থেকে ভালো ব্যাপার ছিল। এই রানগুলো নিয়েছে দেখে কিন্তু 171 বাংলাদেশ টিম করতে পেরেছে। লাস্ট ম্যাচে কোনো কিছু আসলে আমাদের শুরুটা কোনো কিছুই ভালো হয়নি, যখন আপনার টপ অর্ডার ব্যাটাররা ভালো করবে না, শেষের দিকে এসে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অথবা আফিফ ভেবেছিল 2টো রান নেই, মাহমুদুল্লাহ রিয়াদ আবার ভেবেছে যে হ্যাঁ কেন রিস্ক নিব, একটা উইকেট ইম্পর্টেন্ট। সো দুইজনের দুই ধরনের চিন্তাভাবনা হতে পারে। তো একটা ভুল হতে পারে, রান আউটটা পুরো সিরিজে আপনার একটা হয়েছে সেটা মাফ করে দেওয়া যায়, বাট সব থেকে ইম্পর্টেন্স আজকে দিতে হবে টিম বাংলাদেশকে, সেটা হচ্ছে ফিল্ডিং। ফিল্ডিংয়ে আমরা শুধুমাত্র পিএনজি ছাড়া প্রত্যেকটা ম্যাচে গড়ে 2টো করে ক্যাচ ছেড়েছি, গ্রাউন্ড ফিল্ডিং কিছু মিস করেছি। লাস্ট ম্যাচে তো খুবই সিলি বোলাররা বল করছিল, সেই বলগুলো ধরতে পারছিল না, সাকিব বলি নাসুম বলি, মানে ইজি বলগুলো ধরতে পারছিল না। একটু গা ছাড়া ভাবো আমার কাছে লেগেছে, যেটা ঠিক আছে যে আমরা জানি যে জিতে যাবে টিম, কিন্তু তারপরও তো আমরা ওই এফোর্টগুলো দিব যে একটা রান সেভ করলে তো আমাদের রান রেটটা অ্যাটলিস্ট বেটার থাকতো। সেই জায়গাটায় বলছিলাম যে আসলে একটু গত ম্যাচে যদি ফিরে তাকাই ইংল্যান্ডের ম্যাচটাতে, সেখানে হারাটা মানে হারবে বা তারা ফেভারিট ছিল ইংল্যান্ড, এটা তো জানা কথা ছিল, কিন্তু
অ্যাপ্রোচে যে জায়গাটা আপনি বলছিলেন যে বডি ল্যাঙ্গুয়েজে আসলে সেই জায়গায় হারার আগে হেরে যাবার একটা মানসিকতা, এটা আসলে চেঞ্জ হবে কবে আর কি? অনেক ম্যাচে আমরা এটা দেখি। না, এটা আমি কিন্তু এতদিন দেখিনি। আমার কাছে লাস্ট ম্যাচটাই মনে হয়েছে যে কেমন জানি একটা হারার আগে হেরে গেছি। 124 রান যে খুব খারাপ টার্গেট সেটাও কিন্তু নয়। আপনি যদি ইনিশিয়াল 2-একটা ব্রেক থ্রু দিতে পারতেন সেটা নিয়ে ফাইট করা যেত। আমরা দেখেছি তো সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার ম্যাচে কিভাবে এই রানটা নিয়ে, হ্যাঁ, লো স্কোরিং ম্যাচে কিন্তু ভালো ফাইট হয়েছে। মানে শেষ মুহূর্তে এসে হয়তো বা ম্যাচটা ডিসাইড হয়েছে। খুব ভালো ফাইট না হলেও ভালো ফাইট হয়েছে। 19তম ওভারে গিয়ে ম্যাচের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে 124 রান দেখে মনে হয়েছে যে এটা কিছুই না। 120 বলে 124 রান, বলের থেকে রানটা বেশি। সেটাকে নিয়েও যদি আমরা একসাথে নামতে পারতাম, আর একটু ভালো বোলিং ফিল্ডিং করতে পারতাম, মনে হয় যে অ্যাটলিস্ট ফাইট হতো। আমরা কিন্তু বলছি না যে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিবে আজকে, বা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে, বাট আমরা যেটা আশা করছি যে অ্যাটলিস্ট ভালো ক্রিকেট খেলে হারি, সেটা দেখতে পারিনি লাস্ট ম্যাচে। আমরা আরো আলোচনা করব জেসি আমাদের বিরতি থেকে। উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তি কেবল একটাই, সেটা দিচ্ছে পরিসংখ্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটাই পুঁজি করে মাঠে নামতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও যা জানিয়েছেন নুরুল হাসান সোহান। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। টি-20 ফরম্যাটে এখনও নিজেদের ভিত মজবুত করতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি দেশে 2টি সিরিজ জিতলেও চলমান টি-20 বিশ্বকাপে এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য কতটুকু তা প্রকাশ পেয়েছে খুব বাজেভাবে। বিশ্বকাপে আরও 3টি ম্যাচ বাকি বাংলাদেশের, কিন্তু দল নিয়ে আশাবাদী এমন মানুষ পাওয়া দুষ্কর। সেমিফাইনাল স্বপ্নটা যে এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। শারজায় উইন্ডিজের বিপক্ষে হারলেই নিশ্চিত হয়ে যাবে আসর থেকে বাংলাদেশের বিদায়। চারিদিকের নানা সমালোচনায় বিদ্ধ ক্রিকেটাররা আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। তবে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে অন্তত একটা বিষয় কিছুটা স্বস্তি দিবে, আর তা হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-20তে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই হার জিতের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এরপরই আছে উইন্ডিজ। টি-20-র বিস্ফোরক সব ব্যাটসম্যান নিয়ে সাজানো দলটার বিপক্ষে পরিসংখ্যান কিছুটা হলেও আশা দেখাবে সমর্থকদের। এখন পর্যন্ত টি-20তে উইন্ডিজের বিপক্ষে 12 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে 5টিতে এসেছে জয়, আর ক্যারিবিয়ানরা জিতেছে 6টি ম্যাচ, একটা হয়েছে পরিত্যক্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এই সংখ্যাগুলো কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দলকে। যে আমরা লাস্ট যে সিরিজগুলো হয়েছে আমরা তাদের সাথে ভালো খেলেছি, তো এটা অবশ্যই আমাদের ইন্সপায়ার করবে অনেক বেশি। এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যদি আমরা ভালো করতে পারি, পুরো টুর্নামেন্টের জন্য আমাদের একটা পজিটিভ ভাইবস থাকবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুখ স্মৃতি একটাই, 14 বছর আগে প্রথম আসরে উইন্ডিজকে হারিয়েছিল সাকিব মুশফিকরা। দলের এমন ক্রান্তি লগ্নে প্রতিপক্ষ হিসেবে সামনে সেই উইন্ডিজ। জয়ের অভ্যাস আছে এমন একটা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙুক বাংলাদেশ, এটাই তো সবার চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আবারও ফিরছি আলোচনায়। জেসি, আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে পরিসংখ্যানটা তো আসলে আমাদেরকে কিছুটা বুস্ট আপ করবে, এবং যে বাংলাদেশের সুপার 12-এ এই মূল পর্বে যে একটা মাত্র জয় পেয়েছে 2007 সালে, 14 বছর আগের ঘটনা, সেটা এই উইন্ডিজের বিপক্ষেই ছিল প্রথম আসরে। তো সেই জায়গাতে আসলে একটা লিভারেজ তো থাকবে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ক্রাঞ্চ মোমেন্টে যখন বাংলাদেশ আসলে এরকম একটা সিচুয়েশনে পড়ে যায় যে ডু অর ডাই, তখন আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র আমার মনে হয় এটা শুধু ক্রিকেটের মাঠ না, জাতিগতভাবে বাংলাদেশিদের একটা ইয়ে রয়েছে যে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা ব্যাকফায়ার করতে পারি। তো সেই জায়গাটা তো নিশ্চয়ই আজকে বাংলাদেশ চেষ্টা করবে একেবারে পুরোপুরিভাবে। না, অবশ্যই চেষ্টা করবে, এবং আমার মনে হয় যে এই ম্যাচটার জন্য অপেক্ষা করছে টিম বাংলাদেশ। লাস্ট ম্যাচটার পরে নিশ্চয়ই সবার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এই খেলাটা আমাদের দেখতে যেমন ভালো লাগেনি, ওদেরও খেলতে ভালো লাগেনি। মাঠে যারা ছিলেন, আমরা শেষে গিয়ে দেখছিলাম যে সাকিব একটু হাসছে, আমরা মাহমুদুল্লাহ রিয়াদের মুখে দেখলাম যে হাসি। এই হাসিটা কিসের? এই হাসিটা অনেকটা কি বলবো, যে অসহায়ত্বের হাসি লেগেছে, যেটা আমার কাছে, আমি কখনোই চাই না সাকিব এরকম অসহায়ত্বর হাসি হাসুক, আমি কখনোই চাই না মাহমুদুল্লাহ রিয়াদ এরকম হাসি হাসুক। হ্যাঁ, মানে মন খারাপটাও আমরা মানতে পারি, বাট এরকম অসহায় আত্মসমর্পণ সাকিবের মতো বিশ্বসেরা প্লেয়ারের কাছে আপনি কখনো দেখেছেন? দেখেননি। মানে সবসময় আমরা দেখেছি যে সাকিব যখন খারাপ ফর্মে ছিল সেখান থেকে কিভাবে বাঘের মতো ফেরত আসেন, সেখান থেকে ফেরত এসছেন, কিন্তু পুরো দলকে তো আসলে খেলতে হবে সবকিছু মিলিয়ে। দলটা আমরা এক করতে পারছি না, দলের সবাই কেন যেন সেই বাঘের গর্জনটা এখনো বুঝে উঠতে পারেনি, সেটা বোঝাটা খুব দরকার। সেটা আমার মনে হয় লাস্ট ম্যাচে তাদের খারাপ লাগাটা আরও অনেক অনেক বেশি। আজকে সেই সময়টা, আজকে আমি মোটামুটি নিশ্চিত যে
অ্যাটলিস্ট বাংলাদেশ হয়তো বা জিতবে এক ধরনের ভাইব কিন্তু হ্যাঁ সিরিয়াসলি প্রত্যেকের ভেতরে মানে সমর্থকদের ভেতরে এক ধরনের ভাইব আসছে যে আজকে হয়তো মানে বা কিছু একটা সমর্থকদের করে ভালোবাসা আপনি দেখেন, বাংলাদেশ খারাপ খেলছে, আমরা বলছি খারাপ খেলছে, কিন্তু পরমুহূর্তে কিন্তু আমরা মনে প্রাণে চাইছি যে ওরা ভালো খেলুক। আমাদের নিজেদেরও খারাপ লাগছে যে আমরা ওদের ব্যাপারে হয়তোবা সমালোচনা করছি, আমরা হয়তোবা মন থেকে করছি না, কিন্তু খারাপ খেললে সমালোচনা আউট অফ করতেই রেঞ্জ হবে। মানে আমাদের আসলে যে মানে ভালোবাসার একটা রাগ থাকে সেই রাগ থেকে হয়তো বা সেটাই। করা অভিমান নির্ভর অনেকটা সেই জায়গাতে আজকের একাদশ নিয়ে যদি একটু কথা বলে যেছি সেটি হচ্ছে যে আমরা শুনছিলাম যে আসলে একটা পরিবর্তন এটা সবাই প্রত্যাশা করছে মাঠের ভেতরেও যেমন হয়তো মানে মাঠের ভেতরে খবর তো আমি বলতে পারছি না, বাট মাঠের বাইরে যারা সমর্থক রয়েছেন কিংবা বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে ওপেনিং ওই জায়গাটা লিটনকে আসলে একটু তার ভালোর জন্য রেস্ট দেওয়া উচিত দু একটা ম্যাচ হলেও। সেটা কি আজকে করবে নাকি আবারও লিটনের উপর আস্থা রাখবে, আপনার কি মনে হয়? আজকে লিটনের উপর আস্থা রাখতে হতে পারে উইকেট কিপিংয়ে। কেন বলছি, আমি যতটুকু জানি যে সোহান একটু প্র্যাকটিসে হয়তো হালকা ব্যথা পেয়েছে, আজকে না খেলার একটা সম্ভাবনা রয়েছে, আমি শিওর না। যদি সোহান না খেলেন তাহলে কিন্তু ডোমিঙ্গো বাংলাদেশ থেকে বলে গেছে যে সেকেন্ড উইকেট কিপার হিসেবে লিটন খেলবেন, এবং লিটন যদি উইকেট কিপার হিসেবে খেলেন ব্যাটিংয়ে নিশ্চিত তিনি ওপেনিংয়ে আসে। সেখানে বাংলাদেশের দুটো অপশন হতে পারে যদি একজন প্লেয়ার কমে যায় সেখানে। আপনি যদি আপনার লোয়ার অর্ডার দিয়ে বা মিডল অর্ডার নিয়ে চিন্তা করেন, শামীম পাটোয়ারি আসতে পারে। আবার যদি আপনি চিন্তা করেন যে ঠিক আছে লিটন যেহেতু উইকেট কিপার হিসেবে মেইনলি খেলছে, নিশ্চয়ই তিনি ওপেন করবেন বা 1 ডাউন 2 ডাউন খেলবেন, বা ওনাকে দিয়ে আপনি লোয়ার অর্ডার খেলাতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সৌম্যকে আরও একটা সুযোগ দিতে পারেন, কারণ বারবারই মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে যাবার আগে বলেছে সৌম্যকে আমি চাই দলে, কারণ সৌম্যকে এই উইকেটে দরকার। আর সৌম্যর বোলিংটাও আমার মনে হয় যে একটু হলেও দরকার, কারণ আপনি যখন কার্যকরী, তো আপনি যখন আমরা এর আগের ম্যাচে দেখেছি যে আমরা মানে অকেশনাল স্পিনারদের দিয়ে কি হাল বাংলাদেশের হয়েছে। তো অকেশনাল বোলার যদি আপনি বলেন সেখানে ভালো কিন্তু করেছিল সৌম্য সরকার প্র্যাকটিস ম্যাচগুলোতে। সেই ক্ষেত্রে আপনি যদি বোলিংটা কনসিডার করেন হয়তো বা সৌম্যর আজকে একটা সুযোগ হলেও হতে পারে। সুযোগ রয়েছে, এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলেন বা শারজার যে একটা পাশে মাঠটার বাউন্ডারি একটু ছোট 56 মিটার, সেই জায়গাটা মাথায় রেখে এবং উইন্ডিজ ব্যাটসম্যানদের তাদেরও তো বাঁহাতির সংখ্যা বেশি, এবং আমাদের নাসিম এবং সাকিব দুজনে লেফট আর্মার, বাংলাদেশ দলের এক ধরনের তো অ্যালার্জি রয়েছে যে লেফটির সামনে লেফট আর্মার আসলে বলটা করাচ্ছে না, আমরা বেশ কয়েকটা ম্যাচ ধরে দেখছি মাহমুদুর রিয়াদের ক্যাপ্টেন্সিতে। সেই জায়গা থেকে আসলে একটা মিসকিউট শটও যদি হয় তারপরে তো মানে তাদের মিসকিউট শট হলেও 6 হয়ে যাওয়ার একটা চান্স আছে। আসলে পেসার কি তাহলে বাংলাদেশ 2 পেসার নেবে নাকি 3 পেসার, আপনার কাছে কি মনে হয়? ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পেসার ভালো খেলে, স্পিনারও ভালো খেলে ডেফিনেটলি, বাট অফ স্পিনে কিন্তু তাদের একটা দুর্বলতা রয়েছে। বাট আমাদের কাছে তো সেরকম অপশন আর নেই মেহেদি ছাড়া। সো মেহেদি তো খেলছেনই, বাট সেক্ষেত্রে মনে হয় না যে আর একটা এক্সট্রা পেসার বাংলাদেশ খেলাবেন, যেহেতু সাইফুদ্দিনও আসলে নেই। আপনাকে খেলালে হয়তো বা অপশন আপনার হাতে তো খুবই কম। মুস্তাফিজ ধরেন খেলছে, মুস্তাফিজ খুব ভালো আহমরি পারফরমেন্স করছে সেটা কিন্তু নয়, কিন্তু মুস্তাফিজ খেলবেন। কিন্তু তারপরে আপনি শরীফুলকে দেখেছেন যে খুব ভালো হয়তো বা পায়নি, আজকে হয়তো আর একটা সুযোগ দিবেন। একেবারে খারাপও করেনি আবার ভালোও করেনি, মানে ভালো করেনি। আর একটা ম্যাচ আপনি খেলিয়ে আপনি আসলে কেউই ভালো করেনি, আপনি শরীফুল একার কাছে কেন ভালো পারফরমেন্স চাইবেন, তাই না? তো সেই ক্ষেত্রে সৌম্যর একটা যদি সুযোগ থাকে যে ভাবেন যে হ্যাঁ যদি আর একটা পেসার দরকার, সৌম্যকে খেলালাম, ব্যাটিংটাও হয়ে গেল, বোলিংটাও হয়ে গেল, হয়তোবা সেটাই বেস্ট অপশন। এবং আমরা আসলে প্রত্যাশা করছি যেই চেঞ্জই হোক না কেন আলটিমেটলি একটা জয় ভীষণভাবে দরকার বাংলাদেশের জন্য। বিশেষ করে ক্যাচটা ছাড়ার পর উইকেট কিপিং হিসেবেই থাকাটা এখন বেটার আমার কাছে মনে হচ্ছে, যে মানে কনফিডেন্স ভালো পাবেন। এক্স্যাক্টলি জেসি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আবুধাবিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা কেন্দ্র করার লক্ষ্যে কাজ করছে আবুধাবি ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট ছাড়াও ফুটবল, টেনিস সহ অন্যান্য খেলা আয়োজনে বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সংস্থাটি। ভবিষ্যতে বাংলাদেশ মূল বা বয়সভিত্তিক দলের খেলা আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ম্যাথিউ বাউচার। আবুধাবি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশে চলছে ক্রিকেট উৎসব। বিশ্বের হাজারো ক্রিকেট ভক্তের পদচারণায় এখন মুখর সংযুক্ত আরব আমিরাত। যে দেশের ক্রিকেট সংস্কৃতি বলতে তেমন কিছুই নেই, তারাই মেগা ইভেন্টের গর্বিত আয়োজক। ক্রীড়া বিশ্বে স্পোর্টস হাব হিসেবে সুখ্যাতি আছে দুবাইয়ের। চাকচিক্যের এই শহরে ক্রিকেট, ফুটবল ছাড়াও অনুষ্ঠিত হয়েছে মোটর রেসিং, টেনিস, গলফের আন্তর্জাতিক ইভেন্ট। একই পথে যাচ্ছে আবুধাবিও। বিশ্বকাপের সুপার 12-এর 3 ভেন্যুর একটি শেখ জায়েদ স্টেডিয়াম। এই অঞ্চল ঘিরেই গড়ে উঠেছে একটি স্পোর্টস হাব, যেখানে প্রতি সপ্তাহে 12,000 মানুষ আসছে বিভিন্ন খেলায় অংশ নিতে। বিশ্বমানের সুবিধা নিশ্চিতে একসঙ্গে কাজ করছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি ক্রিকেট। Become an international venue with world-class product for world-class teams.
এখানে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ভেন্যু ছাড়াও 9টা ফুটবল মাঠ আছে। টেনিসের জন্য 5টা কোর্ট আছে, আমরা আরও 5টা নির্মাণ করছি। মূল স্টেডিয়াম সহ মোট 54টি পিচ আছে যেখানে খেলা সম্ভব। স্থানীয় কমিউনিটি বছরের 350 দিন এই সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। আমরা চাই এখানে আরও বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে। We got 54 turf cricket facilities. আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের অনেক আসরই অনুষ্ঠিত হয়। টানা 2 মৌসুম হয়েছে আইপিএল, এছাড়াও পিএসএল, সিপিএল এরও আয়োজক তারা। আলোচিত আবুধাবি টি10 লিগও হয় এ মাঠেই। এত আয়োজনের মাঝেও বাংলাদেশের খেলা আয়োজনে ভিন্ন এক আনন্দ কাজ করে শেখ জায়েদ স্টেডিয়াম কর্তৃপক্ষের, যার প্রধান কারণ টাইগার ক্রিকেটের সমর্থকরা। Brilliant team called Bangla Tigers. বাংলাদেশের সমর্থকদের আমরা সব সময় আমন্ত্রণ জানাই। এর আগে এশিয়া কাপেও এখানে খেলেছে বাংলাদেশ দল, সে সময় অনেক সমর্থক এসেছিল। আমরা সেটা কোনো দিনও ভুলবো না। বাংলাদেশের খেলা থাকলে আমরাও রোমাঞ্চিত হই। Today, obviously the Bangladesh team with Bangla Tigers, and we've ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলা আয়োজনেও আগ্রহী আবুধাবি ক্রিকেট কাউন্সিল। so as you can see, we've come up with a solution for the বিসিবির সঙ্গে আমাদের কখনো কথা হয়নি, কিন্তু ভবিষ্যতে আমরা এখানে বাংলাদেশের বয়সভিত্তিক দলের খেলা হলেও আয়োজন করতে চাই। বাংলাদেশের ক্রিকেটাররা সব সময় এখানে আমন্ত্রিত। সাকিব আল হাসানের খেলা আমার অনেক ভালো লাগে। একই সঙ্গে মুশফিক লিটনও দারুণ খেলে। আশা করছি ভবিষ্যতেও এখানে আরো অনেক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। Shakib Al Hassan. আগামী মঙ্গলবার সুপার 12-এর ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 4 জাতি টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 24 সদস্যের স্কোয়াডে মাত্র 14 জন যোগ দিয়েছেন অনুশীলনে। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলন করেন কাতার প্রবাসী বাংলাদেশি ফুটবলার নবাব। অবশেষে কাটল শঙ্কা যে অনুশীলন শুরু হবার কথা ছিল 25 অক্টোবর। ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ না দেয় তা শুরু হলো 3 দিন পর। প্রথমবারের মতো হেড কোচ মারিও লেমোসের অধীনে অনুশীলনে 14 ফুটবলার। ক্যাম্পে যোগ দেয়া বাকিদের চেয়ে এদিনটা অন্যরকম ওবায়দুর রহমান নবাবের। এতদিন যা ছিল স্বপ্ন তা এবার পূরণ হলো। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলনে কাতার প্রবাসী এই উইঙ্গার। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরে অভিষেক হতে পারে 22 বছর বয়সী এই আলোচিত ফুটবলারের। আমি আমার বেস্টটা দিয়ে যাব এন্ড হোপফুলি আমি ফুটবলের নবাব হব একদিন ইনশাআল্লাহ। আমি যদি ফিটনেসটা বাড়াতে পারি দেন আমি রিয়েলি কনফিডেন্ট যে আমি টপ 11-এ জায়গা করে নিতে পারবো আর কি। প্রথম দিন অনুশীলনে গা গরম আর পাসিং ফুটবলে মনোযোগ মারিও লেমেসের। কোনো জাতীয় দলের কোচ হিসেবে এটাই যে তার মাঠে প্রথম অনুশীলন সেশন। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা এখনো যোগ দেননি ক্যাম্পে। তবে বাংলাদেশের ক্লাব ফুটবলে 3 বছর কোচিং করানো লেমোস চেনেন স্কোয়াডের 24 জনকেই। তাদের নিয়েই টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় কোচের কণ্ঠে। আমি এই দলের সবাইকে চিনি, সবার সামর্থ্য কতটুকু জানি। সাফে খারাপ করেছে দলটা, কিছুটা ক্লান্ত, এসব জিনিস নিয়ে ঘষা মাজা করছি আমি। সাব ব্যর্থতা ভুলে 4 জাতি টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। টুর্নামেন্টে ফাইনালে খেলার সামর্থ্য রাখে বাংলাদেশ। কোচের পরামর্শ মেনেই এগোচ্ছে ফুটবলাররা। ফ্রেন্ডলিজ মাঠে অনেক ভালোভাবে বুঝিয়েছে আমরা কিভাবে শ্রীলঙ্কায় ভালো করব। কোচের ইচ্ছা আমরা ফাইনাল খেলবো এবং এজ এ প্লেয়ার হিসেবে আমরা চাই টুর্নামেন্টটা যেন চ্যাম্পিয়ন হতে পারে। উজবেকিস্তানে খেলা অনূর্ধ্ব 23 দল থেকে কমপক্ষে 6 ফুটবলার টুর্নামেন্ট শেষে যোগ দিবে এই দলে। সাবেক ফুটবলার ও সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন মারধরের শিকার হয়েছেন। মিরপুর 60 ফিট এলাকায় এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে বাদানুবাদের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক এই ফুটবলার। এই ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টারকে দায়ী করে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আহত নয়নকে দেখতে তার বাড়িতে ভিড় জমান অনেক সাবেক ফুটবলার। নয়ন বাংলাদেশের গোলকিপার কোচদের মধ্যে সর্বোচ্চ সনদধারী। ঘরোয়া ফুটবলে তিনি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গোলকিপার কোচ হিসেবে কাজ করছেন। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।